আসসালামু আলাইকুম। আজ ১১ই নভেম্বর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক, এরপর থাকছে বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, সতর্ক পুলিশ। জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ৭১-এ তার বাবা ছিলেন ভারতে। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার। জামায়াত সহ ৮ দলের সমাবেশ আজ রাজধানীতে। বাগেরহাটের ৪টি নির্বাচনী আসন বহাল। ১১তম গ্রেডের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার, প্রাথমিক শিক্ষকদের আন্দোলন। জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা হবে তফসিলের পর। অফিসে আইডি রেখে নিখোঁজ বাংলাদেশ ব্যাংকের ডিডি নাইম রহমান। মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ একজন। পশুর নদে নিখোঁজ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা রিয়ানা আফজালের মরদেহ উদ্ধার। দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা পুনর্বিন্যাস করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৮০টি কমিয়ে এবার মোট ৫,১০০ আসন নির্ধারণ করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার নাজমুল করিম খানকে এবার বরখাস্ত। পুরান ঢাকার আদালতপাড়ায় দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন। গতকাল সোমবার মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে দুর্বৃত্তের ছোড়া কয়েক রাউন্ড গুলিতে খুন হন মামুন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে দিল্লিতে গাড়ি বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত। রুচি এবং কুরুচি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন চিত্রনায়ক শাকিল খান। এই ছিল আজকের প্রধান প্রধান খবরের শিরোনাম। এবার বিস্তারিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি, ঢাকায় বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, সতর্ক পুলিশ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচির আগে গতকাল সোমবার ঢাকায় বাসে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। ১৩ই নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবারের এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে রাজধানীতে ইতিমধ্যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থাকবেন অন্তত ১৭,০০০ পুলিশ সদস্য। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থানের সময়কার মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা ১৩ই নভেম্বর। ওই মামলায় আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা যেটির রায় ঘোষণার তারিখ জানানোর অপেক্ষায় রয়েছে। কয়েকদিন ধরে ফেসবুকে আওয়ামী লীগের পেজ সহ নেতাদের পেজে ১৩ই নভেম্বর লকডাউন কর্মসূচি পালনের কথা বলা হচ্ছে। পুলিশও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে তাদের কর্মসূচি প্রতিহত করতে ঢাকায় অভিযান ও তল্লাশি চালাচ্ছে। এরই মধ্যে চোরাগোপ্তা হামলার কয়েকটি ঘটনা ঘটে। গতকালে ঢাকায় ৩টি বাসে আগুন দেওয়া হয় এবং ৭টি জায়গায় অন্তত ১০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গতকাল জানান, আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে। কর্মসূচি পালনে রাস্তায় বের হলে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে বড় কিছু করা সম্ভব নয়। অপ্রীতিকর কিছু করবে এমন কোনো আশঙ্কাও নেই। জাতীয় নির্বাচনে দল ও প্রার্থীরা পোস্টার ব্যবহার করতে পারবেন না। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এই বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন। এবারই প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার থাকছে না। সোমবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ জারি করেছে নির্বাচন কমিশন। দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না সেসব রয়েছে এই সংশোধনী বিধিমালায়। এতে অনলাইন ভোটের প্রচারের বিষয়েও বলা আছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানা এবং দলের জন্য ১.৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকছে নির্বাচন কমিশনের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ৭১-এ তার বাবা ছিলেন ভারতে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে নিজের বাবার বিরুদ্ধে মিথ্যাচার হচ্ছে দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ৭১-এ মুক্তিযুদ্ধের প্রায় পুরোটা সময় তার বাবা মির্জা রুহুল আমিন ছিলেন ভারতে।
গতকাল সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা বলেন বিএনপির মহাসচিব। কি মিথ্যাচার হচ্ছে তা উল্লেখ করেননি তিনি। তবে পোস্টের বক্তব্য থেকে ধারণা করা যেতে পারে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বাবাকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে চলা প্রচারণাকে ইঙ্গিত করতে পারেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন, সরকারের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে 1 সপ্তাহ সময় দিয়েছিল অন্তর্বর্তী সরকার। গতকাল সোমবার সে সময় শেষ হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলো সমঝোতায় আসেনি, এমনকি কোনো আলোচনাতেও বসেনি। এই অবস্থায় সরকার এখন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোটের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার আগে সার্বিক বিষয় নিয়ে আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কয়েকজন উপদেষ্টা একবার বৈঠক করবেন। বাগেরহাটের 4টি নির্বাচনী আসন বহাল। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বাগেরহাটের নির্বাচনী আসন একটি কমিয়ে 3টি করা সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে গতকাল বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ এ রায় দেন। এতে বাগেরহাটের 4টি আসন বহাল থাকলো, আর গাজীপুরের আসন কমে আগের মতো 5টি হবে। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেছেন, রায়ের কপি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। মুন্সিগঞ্জে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ একজন। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে আরিফ মীর নামের 35 বছর বয়সী এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও 2 জন। গতকাল সোমবার সকাল 6টার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে 2 নভেম্বর রাতে বিএনপির 2 পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন একই ইউনিয়নের বেহেরাকান্দি গ্রামের বিএনপির কর্মী তুহিন দেওয়ান, যার বয়স ছিল 22 বছর। এ নিয়ে 9 দিনের ব্যবধানে প্রাণ গেল 2 জনের। বিনোদনের খবরে দেখা যাচ্ছে চিত্রনায়ক শাকিল খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, 90-এর দশকে যখন অভিনয় শুরু করেছিলাম তখন চলচ্চিত্রে সুস্থ ধারা ছিল, কিন্তু 2005 সালের পর থেকে এক ধরনের কুরুচিপূর্ণ সিনেমা তৈরি হতে থাকে। যারা এসব সিনেমা বানিয়েছেন তারা আসলে সমাজকে নষ্ট করেছে। তাদের ধিক্কার দেওয়া উচিত, তাদের আর গ্রহণ করা উচিত নয়। এই ছিল আজকের প্রধান খবর এবং খবরের শিরোনাম। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।